মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। দ্বীপ্রহরের প্রণাম। কেমন আছো হে ঘোষজা? কৈলাস? কেন, চিনতে পারছো না নাকি? হঠাৎ ত্রিপুরায় এলে কি মনে করে? আজ এতদিন পরে কৈলাস আবার ফিরে এলেন কোন সাহসে, কোন অস্ত্র বলে বলিয়ান হয়ে? তুমি রাজার একান্ত সচিব, এ রাজ্যের অতি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হয়েও বর্বর প্রথা নিবারণ করতে পারোনি। ছি 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 ছি। কৈলাস, তুমি কি শুধু আমাকে ধমকাতেই এখানে এসেছো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? রাজা বীরচন্দ্র মাণিক্য মনোমোহিনীকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে অন্দরে এই বিয়ে নিয়ে চলছে নানা কানাঘুষো। দুজনের বয়সের তফাৎ নিয়ে হাসাহাসিও চলছে, আর চলছে ষড়যন্ত্র। মহারাজের প্রথম সন্তান অনঙ্গমোহিনী বাবার এই বিবাহ আটকাতে চায়। তাই সে তার ভাই যুবরাজ রাধাকিশোরকে নিজের কক্ষে ডেকে পাঠালো। যুবরাজ রাধাকিশোরের শরীর তার পিতার মতন লম্বা চওড়া নয়, তার মেজাজেও সেরকম জোর নেই। মাঝারি ধরনের গড়ন, এই বয়সে তার মস্তিষ্ক ধীর স্থির। বিনীত স্বভাব ও মিষ্টি কথার জন্য সকলেই তাকে পছন্দ করে। গত 1.5 মাস মহারাজের অনুপস্থিতিতে মন্ত্রীদের সঙ্গে নিয়ে সে যে অতি বিচক্ষণতার সঙ্গে রাজ্য চালিয়েছে, সে কথা মহারাজ নিজেও স্বীকার করেছেন। দিদির ডাকে সে এসে দাঁড়ালো অনঙ্গমোহিনীর ঘরের দরজায়। একটি বেতের তৈরি বেশ চওড়া চেয়ারে বসে আছে অনঙ্গমোহিনী। জরির কাজ করা শাড়ি পরা, তার মুখখানি গোল ধরনের, কিন্তু দু চোখে বুদ্ধির দীপ্তি। একটা রূপোর পাত্র থেকে সে শুকনো খেজুর তুলে তুলে খাচ্ছে আর ভাবছে, মণিপুরীদের দাপটে আরেকটি মণিপুরী কন্যাকে যদি রাজপরিবারের বধূ হিসেবে আনতেই হয়, তাহলে আমার ভাই যুবরাজ রাধাকিশোরের সঙ্গেই তো তার বিয়ে দেওয়া যেতে পারে। রাধাকিশোরের অবশ্য একজন স্ত্রী আছে, কিন্তু রাজা হবার পর তার রানীর সংখ্যা তো বাড়বেই। ঠিক এ সময়ই ধুতি ও বেনিয়ান পরা রাধাকিশোর সে ঘরে প্রবেশ করতেই অনঙ্গমোহিনী বলল, আয় ভাই, বস। অনঙ্গমোহিনী নিজেই উঠে গিয়ে দ্বার বন্ধ করে দিল। কি ব্যাপার, এত জরুরি তলব? আমি দরবারে যাচ্ছিলাম। আরে যাবি খন? তুই খেজুর খেতে ভালোবাসিস তো? এই দেখ, কত বড় বড় আরবি খেজুর মির্জা মোহাম্মদ এনে দিয়েছে ঢাকা থেকে। রাধাকিশোর 2টি খেজুর তুলে নিয়ে মুখে পুরল। অতি উত্তম আরবি খেজুর, কিন্তু তার স্বাদ নেবার পর রাধাকিশোরকে তেমন পুলকিত দেখালো না। নে, আরো নে। না না না, থাক। ছোটবেলায় এই খেজুর আমার সত্যিই বড় প্রিয় ছিল। তোমার সঙ্গে কত কাড়াকাড়ি করে খেতাম, কিন্তু এখন আর তেমন ভালো লাগে না। ছোটবেলার অনেক কিছুই তো পরে বদলে যায়। আচ্ছা, এখন তুই কি খেতে ভালোবাসিস রে? ছাড়ো, সেসব কথা পরে হবে। এখন তোমার কাজের কথাটা বলো তো দিদি।
আমার আবার বড্ড তাড়া আছে। শোন রাধু, তোকে আর একটা বিয়ে করতে হবে। তুমি আদেশ করলে আর একটা বিয়ে করব, এ আর এমন বড় কথা কি? তা তোমার শ্বশুর বাড়িতে কোনো বিবাহযোগ্যা ননদ আছে বুঝি? দেখো, যদি অলংকারাদি ভালো মতো দেয় তাহলে আমি ছাদনাতলায় গিয়ে বসে পড়ব। আরে না না, আমার কোনো ননদের কথা নয়। ওই যে মণিপুরী মেয়েটা, মনোমোহিনী, বেশ টাগর চেহারা। তুই ওকে বিয়ে করছিস না কেন? যেন চোখের সামনে একটা সাপ দেখেছে, এইভাবে শিউরে উঠল রাধা কিশোর। চোখ বিস্ফারিত করে চেয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর বলল, তুমি কি বলছো দিদি? ওর সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছে শোনোনি? শুনবো না কেন? আমি বাবাকে বুঝিয়ে বলবো। ওই মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলেই ভালো হবে। রাধাকিশোর আতঙ্কিত মুখে দরজা জানলাগুলির দিকে একবার চেয়ে দেখল কেউ শুনছে কিনা। তারপর কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি কি আমার সর্বনাশ করতে চাও দিদি? তোমার মুখে ও কথা শোনা মাত্র বাবা ভাববেন ও মেয়েটার ওপর আমার বুঝি লোভ আছে। ভরতের কি হয়েছে তুমি জানো না? বড় রানীর মৃত্যুর আগে থেকেই ও মেয়েটার প্রতি পিতা ঠাকুরের আসক্তি হয়েছে। তিনি ওকে বিয়ে করতে বদ্ধপরিকর। খবরদার, তুমি এরকম কথা আর ভুলেও উচ্চারণ করো না। অনঙ্গমোহিনী খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। এইসব বিষয়ে সে কিছুই জানত না। সে জিজ্ঞেস করল, ভরত? ভরত কে? সে ছিল একটা কাছুয়ার ছেলে। আমি যদ্দূর জানি সে অতি নিরীহ, পড়াশুনো নিয়ে থাকতো। ওই মেয়েটা তার সঙ্গে আশনাই করতে গিয়েছিল, আর একটু জানাজানি হতেই সে ছোঁড়াটাকে খতম করে দেওয়া হয়েছে। ও মেয়ে বিষকন্যা, যাকে ছোঁবে আমার সঙ্গেও ভাব জমাতে এসেছিল। আমি একেবারে চেঁচিয়ে মেচিয়ে লোকজনদের শুনিয়ে তাকে ধমকেছি। বাপ রে বাপ, এমন কথা আর বলো না দিদি। অনঙ্গমোহিনী বিরক্তি মাখা মুখ নিয়ে একটুক্ষণ চুপ করে রইল, ভাবল কিছু, তারপর বলল, কিন্তু তুই বুঝতে পারছিস না রাধু? ওই মেয়েটা যদি পাটরানি হয়ে বসে তাহলে আমাদের কি বিপদ হবে? ও সমরেন্দ্রর বোন হয়। ওরা দুজনে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যে বাবার মনটাকে ঘোরাবার চেষ্টা করবে। এবার রাধাকিশোরের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল, আর একটা খেজুর মুখে দিয়ে বলল, ষড়যন্ত্রকে কি আর ভয় পেলে চলে? সর্বক্ষণই তো কিছু না কিছু চলছে। নিজের বুদ্ধির ওপর ভরসা রাখতে হয়। তুমি এসব নিয়ে আর উচ্চবাচ্য করো না, বরং পিতা ঠাকুরের এই বিয়েতে খুশির ভাব দেখাও। আরে ভবিষ্যতে কি হয় সে পরে দেখা যাবে। ভবিষ্যতে আমি সবসময় তোর সঙ্গে থাকবো রাধু। আমাকে কিন্তু জানাবি সব কথা। ত্রিপুরায় যখন লোকে ভাবছে যে ভরত মৃত, তখন আসলে ভরত ঘুরে বেড়াচ্ছে কলকাতার নানা পথে ঘাটে। কয়েকদিন ধরে শশীভূষণ ভরতকে কলকাতা শহর চেনাচ্ছেন। নিজের অসুখের সময় শশীভূষণ ভরতের দিকে মনোযোগ দিতে পারেননি। একদিন তিনি বন্ধুদের সঙ্গে জুড়ি গাড়ি করে যেতে যেতে দেখলেন কালীঘাটের রাস্তায় ভরত শ্মশান যাত্রীদের ছড়ানো পয়সা কুড়োচ্ছে। ভরত শেষ পর্যন্ত তার রাজরক্তের মহিমা অক্ষুণ্ণ রাখতে পারেনি। খিদের জ্বালায় সে কাঙালিদের সঙ্গে ভিড়ে গিয়েছিল। রাস্তা থেকে পয়সা কুড়িয়ে সে মুড়ি মুড়কি কিনে খেত। শশীভূষণ তাকে দেখতে পেয়ে কান ধরে টেনে তুলেছিলেন গাড়িতে। এই চল, বাড়ি চল, তুই ওঠ। এখন আবার শশীভূষণ ভরতের শিক্ষার ভার নিজে নিয়েছেন। আজ তিনি ভরতকে নিয়ে এসেছেন আপার সার্কুলার রোডে। এখানের ৭২ নম্বর বাড়িটি কেশব সেনের। বাড়িটির নাম কমল কুটির। বাড়ির সামনের উদ্যানটি বড় সুন্দর, মধ্যে একটা দিঘি, তার নাম কমল সরোবর। সেখানে সত্যি সত্যি কমল ফুটে আছে। পাশের বাড়িটির নাম শান্তি কুটির। সেখানে থাকেন বিখ্যাত বাগ্মী প্রতাপচন্দ্র মজুমদার। পেছন দিকের একটি বড় অট্টালিকায় একসঙ্গে বসবাস করছেন কয়েকটি ব্রাহ্ম পরিবার। সেটির নাম দেওয়া হয়েছে মঙ্গলবাড়ি। লোকেরা এই পল্লীটিকে বলে ব্রহ্মদের আখড়া। প্রতি রবিবার বেলা ১০টা-১১টার সময়
কমল কুটিরের সামনে রীতিমতন ভিড় জমে যায়। ব্রাহ্ম সমাজের এখন 3টি ভাগ। কুচবিহার কাহিনীর পর কেশবচন্দ্রের জনপ্রিয়তা কিছুটা কমলেও এখনও তার ভক্ত সংখ্যা যথেষ্ট। ছেলে ছোকরারা এখন কেশববাবুকে ছেড়েই সাধারণ ব্রাহ্ম সমাজে যায়, কিন্তু মধ্যবয়সীরা এখনও কেশববাবুর অনুরাগী এবং তাদের পরিবারের ছেলেমেয়েরাও দলত্যাগ করেনি। প্রতাপ মজুমদারের মতন অনেকেই কেশববাবুর সর্বাঙ্গীন সমর্থক। কোচবিহার বিবাহের ব্যাপারটা ঘটে গেছে বছর 4 আগে। তা নিয়ে বিতর্ক চলছে এখনো। কেশববাবু নিজেই তো বাল্যবিবাহ রোধ করার জন্য মেয়েদের বিয়ের ওই ন্যূনতম বয়স 14 বছর বেঁধে দেবার জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু কুচবিহার রাজবাড়ি থেকে যেই তার 13 বছরের কন্যা সুনীতির বিবাহের জন্য প্রস্তাব এলো, কিছু দ্বিধা করে হলেও শেষ পর্যন্ত তো তিনি রাজি হয়েই গেলেন। এ কি রাজপরিবারের সঙ্গে কুটুম্বিতা করার আগ্রহে? ব্রাহ্ম সমাজের এক বড় প্রবক্তা কেশববাবু, অথচ তার কন্যার বিবাহ হবে হিন্দু পরিবারে, হিন্দু মতে। তাহলে আর আদর্শ রইল কোথায়? সমালোচকদের এসব কথার পিঠে কেশব পক্ষীরাও যুক্তি দেখিয়ে বলেন, অপ্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীর বিবাহের অনুষ্ঠান হবে, তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করবে প্রাপ্তবয়স্ক হবার পর, আর কিশোর রাজা ততদিনে বিলেত ঘুরে আসবে। সুতরাং এতে দোষের কিছু নেই। আর তাছাড়া বরপক্ষ হিন্দু মতে বিবাহের অনুষ্ঠান করলেও কন্যা পক্ষ কিন্তু ব্রাহ্ম মত মেনেই চলবেন। বাহ, তাহলে তো এই যুক্তিতে বা ছুতোয় অনেকেই নাবালিকার বিবাহ দিয়ে বলবে ওরা স্বামী স্ত্রী হিসেবে এখন একসঙ্গে থাকবে না। নাবালক নাবালিকা বিয়ের পর দাম্পত্য জীবনযাপন করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য কি ইন্সপেক্টর নিয়োগ করতে হবে? একটা আদর্শ প্রচার করতে গিয়ে কেশববাবু নিজেই পরিবারের দৃষ্টান্ত স্থাপন করতে পারলেন না, পথভ্রষ্ট হলেন। দুপক্ষের চাপানুতোর আরো বহুদূর চললেও এ কথা ঠিক, কেশববাবুর ব্যক্তিগত সততা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে। তাঁর চরিত্রের দৃঢ়তা, নীতি ও সুরুচিবোধ বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে দীর্ঘদিন। একেশ্বরবাদ, সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও নারীদের অধিকার স্থাপনের জন্য অনলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। পাদ্রীরা যখন হিন্দু ধর্ম বিষয়ে নানা রকম কুৎসা প্রচার শুরু করেছিল, তখন কেশববাবু তাদের মুখের ওপর জবাব দিয়েছেন। যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়নি এমন অনেকেও ওর অনুরাগী। মাদক বর্জনের দাবি নিয়েও কেশববাবু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কর্মীদের সহায়তায় এক আন্দোলন শুরু করেছেন। এখন পাড়ায় পাড়ায় মদের দোকান, বিলাতি মদের ছড়াছড়ি। আবগারি আইন বলতে তেমন কিছুই নেই। অঢেল মদ বিক্রি করে মুনাফা লুটছে ইংরেজ ব্যবসায়ীরা, আর সেই মদের নেশায় উচ্ছন্নে যাচ্ছে এদেশের অল্প বয়সী ছেলেরা। বিলিতি মদের মাত্রা জ্ঞান নেই বলে পটাপট মরেও যাচ্ছে অনেকে। কেশববাবু কিছু সংখ্যক উদ্যমী যুবকদের নিয়ে ব্যান্ড অফ হোপ নামে একটি দল গড়েছেন, বাংলায় আশা বাহিনী। তারা প্রতি রবিবার সকালে মাদক নিবারণী গান গেয়ে নগর পরিক্রমা করে। সঙ্গে থাকে খোল করতাল। মদ না গরল নামে একটি পত্রিকাও বিলি হয়। অনেক রাস্তা ঘুরে ঘুরে সেই আশা বাহিনী এসে থামে কমল কুটিরের সামনে। সেখানে পথের ওপর রয়েছে শোলা ও খড় দিয়ে তৈরি বিশাল ও বিকট একটি মূর্তি, তার উপরে লেখা মদ রাক্ষসী। মূর্তিটির পেটের মধ্যে থাকে সোরা, গন্ধক, বারুদ। একটু আগুন লাগলেই মদ রাক্ষসী দাউ দাউ করে জ্বলে ওঠে। এই রাক্ষসে বাজি পোড়ানোর মজা দেখতে আসে অনেক মানুষ। শশীভূষণ আজ ভরতকে সেই মদ রাক্ষসী দহন দেখাতে নিয়ে এসেছে কমল কুটিরের সামনে। মদ রাক্ষসীর মূর্তিতে এখনো আগুন ছোঁয়ানো হয়নি দেখে আশা বাহিনী তার সামনে নিচে নিচে গান ধরেছে। পয়সা দিয়ে গরল গেলে ইহকালটি মজিয়ে গেলে পরকালে তপ্ত তেলে করবে ভাজা ভাজা। ও ভাই খিদের জ্বালায় তোর কেনা চোট, মদে দুঃখ হয় না মোচর। এখন খাচ্ছ খাও, পাবে যমরাজের সাজা, পাবে যমরাজের সাজা, পাবে যমরাজের সাজা। ভিড়ের মধ্যে শশীভূষণের হাত শক্ত করে চেপে ধরে আছে ভরত।
তার শুধু হারিয়ে যাওয়ার ভয়। সারি সারি বাড়িওয়ালা রাস্তা দেখলে তার একই রকম মনে হয়। এইসব রাস্তায় একটুক্ষণ শশীভূষণকে না দেখলেই ভরত অগাধ জলে ডুবে যাবার মতন আকুপাকু করে। শশীভূষণের কাছেই দাঁড়িয়ে আছে প্যান্টালুন ও চায়না কোট পরা জেনারেল অ্যাসেম্বলি কলেজের একটি ছাত্র, নরেন দত্ত। আজ তার মুখখানি উদাসীন, চোখ দুটি উদ্ভ্রান্ত। সে চেয়ে আছে বটে, কিন্তু কিছুই যেন দেখছে না। সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মন নেই এখানে। আশাবাহিনী গান শেষ করার পর একে একে প্রবেশ করতে লাগলো কমল কুটিরের মধ্যে। অনেকক্ষণ পায়ে হেঁটে আসার পর তারা ক্লান্ত। এখন ব্রহ্মানন্দের গৃহে পবিত্র জল পান করবে। স্বয়ং কেশবচন্দ্র তাদের হাতে একটা করে মিষ্টি তুলে দেবেন। একটু পরে সমবেতভাবে শুরু হবে প্রার্থনা সঙ্গীত। নরেন মাঝে মাঝে এই সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে। সে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং সাধারণ ব্রাহ্ম সমাজ দু দলের অনুষ্ঠানেই যায়। তার পক্ষপাতিত্ব নেই। সে নিজে এখনো ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়নি। গায়ক হিসাবেই তার ডাক পড়ে। এক বন্ধু নরেনের পিঠে হাত দিয়ে বলল, কিরে বিলে, যাবি না? চল ভেতরে চল। নরেন যেন অকারণে বেশি চমকে উঠল। তার শরীর কাঁপল। খানিকটা রুক্ষভাবে সে বলল, না, আজ আর যাব না। তারপর সে হনহন করে হেঁটে চলে গেল অন্যদিকে। মদরাক্ষসীর মূর্তিটা পুড়ে শেষ হয়ে যাবার পর যখন ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল, শশীভূষণ ভরতকে জিজ্ঞেস করলেন, কিরে, কেমন লাগলো? সব বুঝলি? তুই গরল মানে জানিস? জানি। জানিস? আচ্ছা, মদ চেখে দেখেছিস কখনো? ভরত এবার সবেগে দুদিকে ঘাড় নাড়ল। শশীভূষণ ভরতকে নিয়ে চলতে চলতে বললেন, আমার বাবা বেশি মদ্যপান করে অকালে গেছেন। আমার বড় দাদার সঙ্গে পরিচয় ছিল চোরবাগানের কালী সিংহের। অত বড় একটা তেজি পুরুষ, অথচ মাত্র 30 বছরেই। আর মাইকেল মধুসূদনের নাম শুনেছিস তো? হ্যাঁ, তিনিও। এরকম আরো কত। জানিস ভরত, সেই জন্য আমি মদ ছুঁই না জীবনে কখনো। আর তুইও প্রতিজ্ঞা কর, কোনো দিনও মদ স্পর্শ করবি না। ঈশ্বরের নামে বল। ভরত রাস্তার বাঁকের একটি শিব মন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এখানে গিয়ে প্রতিজ্ঞা করি? আহ, আবার? তোকে কতবার বলেছি না, মন্দির মসজিদ গির্জায় ঈশ্বর থাকেন না। শোন বাবা, ঈশ্বরকে মন দিয়ে উপলব্ধি করতে হয় রে। মনে মনে প্রতিজ্ঞা কর, নিজের ভাবের ঘরে যে চুরি করে সে মন্দির মসজিদ গির্জায় গিয়ে যতই ভড়ং দেখাক, সে সব মিথ্যে। ভরত এত সব বড় বড় কথা বুঝল না। সে সঙ্গে সঙ্গে ঘাড় এলিয়ে বলল, মনে মনে প্রতিজ্ঞা করেছি। চল এবার তাহলে একটু ডাক্তারবাবুর কাছে বরং ঘুরে যাই। কাছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বার। শশীভূষণ এখন প্রায় সুস্থই বলা যায়, শুধু দু একটি উপসর্গ আছে। তিনি ত্রিপুরায় ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আজই ডাক্তারবাবুর কাছ থেকে শেষ ওষুধ নিয়ে তিনি কয়েকদিনের মধ্যে রওনা হবেন মনস্থ করেছেন। তিনি জানেন না ত্রিপুরায় তখন মহারাজ বীরচন্দ্রের বিবাহের প্রস্তুতি চলছে। কিন্তু এই বিবাহ খুব সহজে সম্পন্ন হতে পারছে না। বারবার বাধা আসছে। এবার আরেকটি বাধা এলো সম্পূর্ণ এক অন্য দিক থেকে। বড় উৎসব না হলেও কয়েক হাজার মুদ্রা তো ব্যয় হবেই। মহারাজের সচিব রাধারমন ঘোষের সেটাই প্রধান চিন্তা। রাজা রাজরার বিয়ে তো আর চুপি চুপি সারা যায় না। রাজধানীর প্রধান ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে। হাতি ঘোড়ার মিছিল বের হবে।
এর ওপর মহারাজার নতুন সাজসজ্জা বানাতে হবে। পুরনো পোশাকে তো আর বিয়ে হয় না। কিন্তু রাজকোষের অবস্থা তো খুব একটা ভালো নয়। কাজেই প্রজাদের কাছ থেকে বকেয়া কর আদায়ের জন্য ঘোষ মশাই জোর চেষ্টা চালাচ্ছেন। এজন্য তাকে ছুটতে হচ্ছে রাজধানী ছেড়ে বাইরের বিভিন্ন অঞ্চলে। একদিন দুপুরবেলা ঘোষ মশাই ক্লান্ত হয়ে স্নানাহারের জন্য ফিরলেন নিজের বাড়িতে। তার পরিবার এখানে নেই, তিনি একা থাকেন। সিঁড়ি দিয়ে উঠে এসে পোশাক ছাড়বার জন্য নিজের ঘরের দিকে যেতে যেতে তিনি বৈঠকখানায় কিসের যেন একটা শব্দ পেলেন। উকি দিয়ে দেখলেন তক্তপোষের ওপর বসে আছে এক আগন্তুক। ধুতির ওপর কাপালিকদের মতন টকটকে লাল রঙের একটা লম্বা আলখাল্লা পরা, মুখে জ্বলন্ত চুরুট, একখানি বইয়ের পাতা উল্টাচ্ছে মনোযোগ দিয়ে। ঘোষ মশাই দরজার কাছে এসে দাঁড়াতেই আগন্তুকটি মুখ ফিরিয়ে কাষ্ঠ হাসি দিয়ে বললেন, দ্বীপ্রহরের প্রণাম। কেমন আছো হে ঘোষজা? অনেকক্ষণ বসে আছি তোমার জন্য। রাধারমণ ঘোষের মুখমণ্ডলে তার অন্তরের অনুভূতির প্রকাশ সহজে ঘটে না। ভাব গোপন করার জন্য তিনি প্রসিদ্ধ, কিন্তু এই ব্যক্তিটিকে দেখে তিনি যেন সর্বাঙ্গে চমকিত হলেন। অস্ফুট স্বরে বললেন, কৈলাস? কেন, চিনতে পারছো না নাকি? আমার এই চাঁদ বদনখানির তেমন তো বিশেষ পরিবর্তন হয়নি। মাঝে কিছুদিন দাড়ি রেখেছিলাম, পোষালো না। গরমির সময় বড় কুটকুট করে। এসো এসো, বসো। খুব অবাক হয়েছ মনে হচ্ছে, এখনো অবধি সাদর সম্ভাষণও করলে না। তক্তপোষের অন্য কোণে বসে রাধারমণ শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কৈলাস? হঠাৎ ত্রিপুরায় এলে কি মনে করে? বাহ, পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারি না? তুমি কেমন আছো দেখতে এলাম। তা বেশ ভালোই তো গুছিয়ে বসেছ মনে হচ্ছে। বোধ করি এ রাজ্যে প্রধানমন্ত্রী হবার পথে তোমার আর কোনো প্রতিবন্ধক নেই। রাধারমণ মুখ নিচু করে দ্রুত চিন্তা করতে লাগলেন। কৈলাসচন্দ্র সম্পর্কে তার একটা অপরাধ বোধ আছে। ত্রিপুরায় আসারও আগে কৈলাসচন্দ্রের সঙ্গে তার পরিচয়। এখানে এসে কৈলাসচন্দ্রই ছিলেন তার প্রথম বন্ধু। কৈলাস বুদ্ধিমান, লেখাপড়া জানা মানুষ, ইতিহাস সচেতন। তাঁর সঙ্গে কথা কয়ে সুখ ছিল। কৈলাসের বাড়ি ত্রিপুরায়, পড়াশুনো করতে গিয়েছিলেন কলকাতায়। তাঁর বাবা গোলকচন্দ্র সিংহ ছিলেন এখানকার রাজস্ব বিভাগের সেরেস্তাদার। রাজপরিবারের সঙ্গে ওদের পরিবারের অনেক দিনের সম্পর্ক। কলকাতা থেকে ফিরে কৈলাসও রাজস্ব বিভাগে চাকরি পেয়েছিলেন। রাধারমণ ও কৈলাস একসঙ্গে অনেকটা সময় কাটাতেন। দুজনে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। হঠাৎ এক সময় মহারাজ বীরচন্দ্রের সঙ্গে কৈলাসের মতান্তর ঘটল। মতান্তর শত্রুতায় পরিণত হল। পূর্ববর্তী রাজা ঈশানচন্দ্রের অকাল মৃত্যুর পর তাঁর অন্যান্য ভাইদের কোনো রকম সুযোগ না দিয়েই বীরচন্দ্র সিংহাসন দখল করে নিয়েছেন। অন্য দুই ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা জিতে আইনসঙ্গত করে নিয়েছিলেন নিজের অধিকার। রাজত্ব বেশ ভালোই চালাচ্ছিলেন বীরচন্দ্র। কিছুদিন পর আবার একটা ঝঞ্ঝাট শুরু হলো। ঈশানচন্দ্রের নাবালক পুত্র নবদ্বীপচন্দ্র বয়ঃপ্রাপ্ত হতেই একটি গোষ্ঠী থেকে দাবি তোলা হলো তার পক্ষে। আগেকার রাজার ছেলেই যখন উপযুক্ত হয়েছে, তখন সেই তো সিংহাসনের উত্তরাধিকারী। কাকা বীরচন্দ্র এতদিন অভিভাবক হিসাবে রাজ্য চালিয়েছেন, বেশ ভালো কথা। এবার তিনি সরে আসুন। হ্যাঁ, সরে আসুন। কিন্তু একবার সিংহাসন পেলে কে তা ছাড়ে? তাছাড়া বীরচন্দ্র মনে করেন কৈলাস চলে গেল নবদ্বীপচন্দ্রের পক্ষে। প্রবল আন্দোলন শুরু করল এবং রাধারমণকেও টানার চেষ্টা করল নিজের দলে। কিন্তু রাধারমণের রাজনীতি জ্ঞান তীক্ষ্ণ। তিনি বুঝেছিলেন রাজনীতিতে ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বিচার চলে না। আখের গুছিয়ে নিতে হলে যে বেশি ক্ষমতাশালী তার পক্ষেই থাকতে হয়। রাষ্ট্রযন্ত্র এবং পুলিশ বীরচন্দ্রের হাতে।
তাকে হটিয়ে নবদ্বীপচন্দ্রের পক্ষে সিংহাসন দখল করার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং নিছক আবেগের বশে নবদ্বীপচন্দ্রকে নিয়ে মাতামাতি অর্থহীন। বন্ধুর পাশ থেকে সরে গেলেন রাধারমণ। এমনকি বিধবা রানী ও নবদ্বীপচন্দ্রকে যখন কারারুদ্ধ করা হলো, কৈলাসের চাকরি কেড়ে নিয়ে তাকে আরো কঠিন শাস্তি দিতে উদ্যত হলেন বীরচন্দ্র। তখনও রাধারমণ প্রতিবাদ না জানিয়ে কিছুই না জানার ভান করে রইলেন। গুপ্ত ঘাতকের হাতে অকস্মাৎ মৃত্যুই ছিল তখন কৈলাসের নিয়তি। কিন্তু যথাসময়ে ষড়যন্ত্রটি টের পেয়ে কৈলাস এই রাজ্য ছেড়ে চম্পট দিলেন। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রাধারমণ। কিন্তু আজ কৈলাসকে আবার ত্রিপুরায় দেখে রাধারমণ ভাবতে লাগলেন, আজ এতদিন পরে কৈলাস আবার ফিরে এলেন কোন সাহসে, কোন অস্ত্র বলে বলিয়ান হয়ে? ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বারে তখনও কয়েকটি রোগী রয়েছে। শশীভূষণ ভরতকে নিয়ে অপেক্ষা করতে লাগলেন বাইরে। মহেন্দ্রলালের চেহারা অনুপাতে গলাটিও বাজ খায়। ডাক্তারদের গুপ্তিমন্ত্রের শপথ অনুযায়ী তিনি রোগীদের রোগ বিষয়ে আলোচনা করেন নিম্ন স্বরে, যাতে অন্য কেউ শুনতে না পায়। কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা যেন তার চেম্বার ছাড়িয়ে গড়ির ময়দান পর্যন্ত পৌঁছে যায়। যেমন শেষ রোগীটি দেখার পর তিনি চিৎকার করে তার সহকারীর উদ্দেশ্যে বললেন, শওকত, এনার কাছ থেকে 16 টাকা ভিজিট নিয়ে রসিদ লিখে দাও। অমনি রোগীটি হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বলল, ডাক্তারবাবু, আপনি অতি মহানুভব। আপনার নাম শুনেই এসেছি, কিন্তু আমি অতি দরিদ্র, দুবেলা অন্ন জোটে না, আমার ফিস দেওয়ার ক্ষমতা নেই। আপনি যদি একটু দয়া করেন। দয়া? ডাক্তার রুগীর সম্পর্কের মধ্যে আবার দয়া আসে কি করে? হ্যালো করি মাখো তেল। ডাক্তারকে পয়সা না দিলে, ওষুধের দাম না দিলে সে চিকিৎসায় ফল হয় না। তা জানো না? 16 টাকা দিতে না পারো, কত দিতে পারবে? আগে আমার সামর্থ্য কিছুই নেই। আমি গরিব চাষি। এবছর আষাঢ় মাসেও বৃষ্টি হয়নি, হাতে একটা আদলাও নেই। এবারকার মতো যদি মাপ করেন, শরীরে তাগত ফিরে পেলে। বটে, একটি আদলাও নেই? তোমার কষ্ট শুনে আমার চোখে জল আসছে হে। তোমার একটি আদলাও না থাকলে আমি তোমায় 1000 আদলা দেব। তোমার বাড়ি তো গুস করা, এক আদলাও না থাকলে ফিরবে কি করে? তোমার রাহা খরচ, খাই খরচা সব আমি দেব। তার আগে একটু সার্চ করে দেখতে হবে যে। শওকত, লোকটা ট্যাঙ্ক খুলে দেখে নাও তো। মহেন্দ্রলালের সহকারী শওকত মিয়া একজন রোগা পাতলা মাঝবয়সী মানুষ, মুখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ, ঠোঁটে সবসময় মৃদু হাসি। তিনি এসে প্রথমে মহেন্দ্রলালকে বললেন, আপনি ঠিকই ধরেছেন স্যার। তারপর লোকটির ধুতি ধরে টান দিতেই সে কোমরে বাঁধা বেশ মোটা সোটা একটি পুঁটলি চেপে ধরল 2 হাতে। মহেন্দ্রলাল প্রচন্ড ধমক দিয়ে বললেন, হাত সরাও, খুলে দেখবো কত আছে। 48 টাকা আর একটা আধেলি। ওহে, তোমার তো কিছু নেই। আমি 1000 আদলা দেব বলেছিলাম। 7 টাকা 13 আনা নিয়ে বাড়ি যাও, বাকি সব আমার। ভুল হয়ে গেছে হুজুর, এবারকার মতন ক্ষমা করে দেন হুজুর। লোকটা অনেক সময় নষ্ট করেছে। শওকত, আমার ফি 16 টাকা আর আমাদের বিজ্ঞান কেন্দ্রের জন্য 20 টাকা চাঁদা কেটে নিয়ে ওর বাকি পয়সা ফেরত দাও। লোকটি মহেন্দ্রলালের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, অত টাকা নেবেন না হুজুর, মহা বিপদে পড়ে যাব। কালীঘাটে পাঁঠা মানত করেছি, বৌদের জন্য শাড়ি কিনে নিয়ে যাব, একখান বেড়া জাল, এই টাকাতেও কুলোবে না। লোকটার কান্নাকাটি দেখে পা সরিয়ে নিয়ে অসহিষ্ণুভাবে মহেন্দ্রলাল বললেন, ওফ, আর পারি না এদের নিয়ে। সবার জন্য কত কিছু কেনার ফর্দ, শুধু ডাক্তারের ফি দেবে না।
ডাক্তাররা কি সব নিরাহারি সন্ন্যাসী? অন্তত 10টা টাকা তো দেবে, তাও দেবে না। ওহে সাউকাত, পুঁটুলিটা ফেরত দিয়ে একে তাড়াতাড়ি বিদেয় করো। লোকটি তৎক্ষণাৎ কান্না থামিয়ে ধুতি গুছিয়ে সরে পড়ল। শওকাত এই বিচারে মোটেও খুশি হল না। লোকটার পাটের ব্যবসা আছে স্যার, অনেক টাকা। আপনি কিছু না নিয়েই ছেড়ে দিলেন। আমি কান্নাকাটি সহ্য করতে পারি না। আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। আরে শশীভূষণ যে, কতক্ষণ মজা দেখছিলে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভাবলে আমি চশমখোর, রুগীদের ট্যাঁক খুলে দেখি। ব্যাপার কি জানো তো, আমি কিছু গরিব গুরব মাগনায় দেখি, তাদের ওষুধপত্র কিনে দিই। যাদের সামর্থ্য নেই তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে? কিন্তু এই কথা রটে যাবার পর এখন যাদের রেস্তোর জোর আছে, ফুর্তি করে পয়সা ওড়ায়, তারাও আমার কাছে চিকিৎসা করিয়ে ফি দিতে চায়। আমার সামনে এসে মরা কান্না জুড়ে দেয়। আমি কি দান ছত্তর খুলেছি? আমার নিজের বাড়ির একটা খরচ আছে। বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য পয়সা জোগাড় করতে আমার মুখের রক্ত উঠে যাচ্ছে। যত সব। তুমি এখন এলে যে, তোমার তো বিকেলে আসার কথা। আমাকে একবার বউবাজারে বিজ্ঞান কেন্দ্রে যেতে হবে। আগে কেশববাবুর বাড়ি গেছলুম, তাই ভাবলুম আপনার এখান থেকে একবার ঘুরে যাই, যদি আপনাকে পাওয়া যায়, এই আর কি। কেশব বাবুর বাড়ি? তুমি ওদের খাতায় নাম লিখিয়েছ নাকি? আরে না না, তা নয়। আসলে এই ছেলেটিকে নিয়ে গেছলুম মদ্রাক্ষসী দেখাতে। তামাশা দেখতে গিয়েছিল? নেচে গেয়ে আর বাজি পুড়িয়ে উনি মদ খাওয়া ছাড়াবেন? এরপর দেখবে পাকা পাকা মাতালরাও ওই সঙ্গে নাচবে গাইবে, সব জ্ঞান পাপীর দল। আর তো কেউ কিছু করছে না, তবু অন্তত কেশববাবু চেষ্টা করছেন। চেষ্টা তো উনি করছেন অনেক কিছুরই, ফল হচ্ছে কি? আমার দুঃখ কি জানো, এদেশের শিক্ষিত লোকেরা এখানে শুধু সাকার না নিরাকার, দ্বৈত না অদ্বৈত, এই নিয়ে মাথা ফাটাফাটি করছে, যেন সারা দেশে আর কোনো সমস্যা নেই। এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের চর্চা করলে যুক্তিবোধ আসে। যুক্তি দিয়ে বিচার করতে শিখলে সাকার নিরাকার ফুৎকারে উড়ে যাবে। আগে ধর্ম নিয়ে ইদানিং যে এক প্রবল সংশয় সৃষ্টি হয়েছে, তা তো মানতেই হবে। আসলে হিন্দুরা খুব দ্বন্দ্বের মধ্যে পড়েছে। এতকাল হিন্দুরা নানা রকম ঠাকুর দেবতার পুজো করে আচার অনুষ্ঠান সংস্কার কুসংস্কার নিয়ে বেশ ছিল। মুসলমান যুগেও হিন্দুরা নানান মূর্তি পূজার প্রথা পাল্টাবার কথা চিন্তাও করেনি। কিন্তু এখন হয়েছে মহা মুশকিল। ইংরেজরা স্থায়ী হয়ে বসেছে, আর এখন হিন্দুরাও মনে করে সভ্য হতে গেলে ইংরেজি শিখতে হবে, ইংরেজদের মতন পোশাক পরতে হবে, তাদের মতন খানা খেতে হবে। অনেক বাঙালি যোগ্যতা ইংরেজের সমকক্ষ হয়ে উঠেছে, কিন্তু তারা ধাক্কা খায় ওই ধর্মের ব্যাপারে। মাটি খড় পাথরের পুতুল ঠাকুর পুজো নিয়ে সাহেবরা হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে অনবরত। আর সব ধর্মে ঈশ্বর নিরাকার, শুধু হিন্দুদেরই 33 কোটি দেবদেবী। শিক্ষিত হিন্দুরা তা নিয়ে বিব্রত। সেই জন্যই ব্রাহ্মরা নিরাকারে পরম ব্রহ্মের আমদানি করলেন। আগে হিন্দু ধর্মে তো পরম ব্রহ্মের ধারণা আগেও ছিল, অন্য ধর্ম থেকে আমদানি করতে হয়নি, তবে সবাই মানত না, এই আর কি। একসময় দলে দলে বাঙালি ছেলেরা যে খ্রিস্টান হচ্ছিল, ব্রাহ্মরা যে তা রুখে দিয়েছেন সেটা স্বীকার করতেই হবে। এক্ষেত্রে রামমোহন দেবেন্দ্রবাবুর কৃতিত্ব অনেকখানি। কিন্তু কেশববাবুই যে তরুণদের মধ্যে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছেন, সেটা অবশ্য মানা উচিত।
কেশববাবু হিন্দু পরম ব্রহ্মের সঙ্গে খ্রিস্টানদের পরম ব্রহ্মকেও কি খানিকটা মেশাননি? সাহেবদের জবাব দেবার জন্য গদগদভাবে যিশুর নাম উচ্চারণ করা আর কথায় কথায় বাইবেল থেকে কোট করা, এসব কি? এই যে ব্রাহ্মদল, তাদের প্রার্থনা গৃহটা ভালোভাবে লক্ষ্য করেছ? চুরোটা গির্জের ধাঁচের, লোকে বলে ওটা কেশববাবুর গির্জে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। গোড়ার দিকে কেশববাবু অনেকটা ঝুঁকেছিলেন বটে। অনেকে ভেবেছিল উনি বুঝি খ্রিস্টানই হয়ে যাবেন, কিন্তু এখন অনেক বদলে গেছেন। এখন বুঝেছেন সাধারণ মানুষকে আকর্ষণ করবার জন্য ঐতিহ্যকে বাদ দিলে চলবে না। এখন তার দলে নামগান সংকীর্তন হয়। জানি জানি, সেও তো আবার চরম জায়গায় পৌঁছে যায়। মুঙ্গেরে কি হয়েছে জানো? ব্রাহ্ম ধর্ম প্রচার করতে কেশববাবু সদল বলে বোম্বাই গিয়েছিলেন। পথে থেমেছিলেন মুঙ্গের শহরে। সেখানে আগে থেকেই ব্রাহ্মদের আখড়া আছে। ভক্তির আতিশয্যে সেখানকার ব্রাহ্মিকারা ঘটি ঘটি জল কেশববাবুর পায়ে ঢেলেছে। তারপর সেই মেয়েগুলো তাদের লম্বা চুল দিয়ে পা মুছে দিয়েছে। নর অবতার, মূর্তি পুজোর বদলে মানুষ পুজো। সেরকম দু একবার বাড়াবাড়ি হতে পারে, তবে এখন হয় না। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কেশববাবুর যোগাযোগ হয়েছে। ভক্তিবাদের সঙ্গে মিলেছে জ্ঞানবাদ। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের কথা বেশ শোনা যাচ্ছে ইদানিং। বিদ্যাসাগর মশাইও একদিন বলছিলেন বটে, ইনি নাকি পরমহংস, যখন তখন মুচ্ছ যান। মৃগী রোগ আছে কিনা একদিন গিয়ে দেখে আসতে হবে। কালী ঠাকুর, আমাদের বেদ উপনিষদে কোথাও ওই কালী মূর্তির কথা আছে? শশীভূষণ নিজে মূর্তি পুজোয় একেবারে অবিশ্বাসী হলেও মহেন্দ্রলালের মুখে এই কথা শুনে শিউরে উঠলেন। তিনি আর চোখে তাকালেন ভরতের দিকে। তার মুখখানা হাঁ হয়ে আছে, চোখ দুটো যেন ঠিকরে বেরুচ্ছে। শশীভূষণ ভাবলেন, মহেন্দ্রলালের এরকম উক্তি কালী ভক্ত শাক্তরা শুনলে যে তাকে মেরে ফেলতে চাইবে। ওদিকে মহেন্দ্রলাল নিজের কপাল চাপড়ে বললেন, কেশববাবু, তাকে কি আমি কম চিনি? আমাদের বিজ্ঞান প্রতিষ্ঠানে তিনিও এক সময় কত কাজ করেছেন। যেমন ওর চরিত্রের দৃঢ়তা, তেমনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। ইচ্ছে করলে উনি কত বড় কাজ করতে পারতেন। তা নয়, শুধু একটা ছোট গোষ্ঠীর ধর্মগুরু হয়ে রইলেন। কেশববাবু আসল কাজ কি শুরু করেছিলেন জানো? কেশববাবুই প্রথম বাঙালিদের ভারতীয় হতে শেখাচ্ছিলেন। আমরা যে শুধু বাঙালি নই, ভারতীয়, এ কথা আগে কে বলেছে? কেশববাবু পত্রিকা বার করলেন, তার নাম বেঙ্গলি মিরর নয়, ইন্ডিয়ান মিরর। বক্তৃতার সময় উনি প্রায় নেশন বা ন্যাশনাল শব্দ ব্যবহার করতেন। আমরা বেঙ্গলি রেস, কিন্তু ইন্ডিয়ান নেশন। আবার সিভিল ম্যারেজ আইন পাশ হবার সময় কেশববাবু কি বলেছিলেন জানো? আমরা মুসলমান নই, খ্রিস্টান নই, আমরা হিন্দু নই, আমরা ভারতবাসী। একটা কত বড় কথা। এই বোধটা আমাদের ছিল না বলেই তো ইংরেজ এসে সকলের ঘাড়ের রক্ত চুষছে। আমেরিকাতেও নানা জাতের মানুষ আছে, কিন্তু তারা সবাই আমেরিকান। সেই জন্যই তো দেশটা ধা ধা করে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নেতাদের এখন এই আদর্শের প্রচারটাই প্রধান কাজ নয়? যাক, অনেক বকবক করলাম, দেরি হয়ে গেল। দেখি তোমার হাতটা দাও, কেমন আছো বলো। আগে এখন তো ভালোই আছি, দিব্যি হাঁটাচলাও করতে পারি, আর খিদেও বেড়েছে। আচ্ছা, এখন আমি কি ত্রিপুরায় ফিরতে পারি? শশীভূষণ যখন ত্রিপুরায় ফিরতে চাইছেন, তখন ত্রিপুরায় রাধারমণ কৈলাসের ফিরে আসার কারণ বোঝার চেষ্টা করছেন। রাধারমণকে আর চোখে দেখে নিয়ে চুরুট টানতে টানতে তাচ্ছিল্যের সুরে কৈলাস বললেন,
তুমি ছিলে এক নব্য শিক্ষিত বঙ্গীয় যুবক, এখন হয়েছ এক স্বৈরাচারী রাজার চাটুকার। শেক্সপিয়ার মিল্টন মুখস্থ করেছিলে একদা, এখন বীরচন্দ্রের যাচ্ছে তাই কবিতা শুনে বাহবা দাও। রুসো, ভল্টিয়ার পড়েছিলে, এখন সাধারণ মানুষের দুঃখ দুর্দশার দিকে দৃকপাত করো না। বুঝলে হে ঘোষজা, আমি কুমিল্লার দিক দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত পদব্রজে এসেছি। দেখলাম গ্রামে গ্রামে সাধারণ মানুষের দারিদ্র্য আরও বেড়েছে। উপজাতির লোকজন একবেলাও পেট পুড়ে খেতে পায় না, পরনের কপনিও জোটে না। এক জায়গায় চোখে পড়ল শীর্ণকায় একদল মেয়ে মদ্দা জঙ্গল থেকে কচুর মূল তুলে এনে তাই সেদ্ধ করে খাচ্ছে। এ রাজ্যের মানুষ চিরকালই তো গরিব। পাহাড়ি আদিবাসীদের অবস্থা নিয়ে কে কবে চিন্তা করেছে? জুম চাষে যে জমি নষ্ট হয়, সারা বছরের খাদ্য জুটতে পারে না, সে কথা কেউ আগে বুঝিয়েছে? আমি আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করছি। তাদের অবস্থার উন্নতি ঘটাবার জন্য আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আস্তে আস্তে মানে কত আস্তে আস্তে? আমার তো মনে হলো দুর্ভিক্ষ আসন্ন, উজাড় হয়ে যাবে গ্রামের পর গ্রাম। আর এদিকে এক রানীকে মেরে ফেলে তার ছেড়াদ্দে লক্ষ টাকা খরচ করছো তোমরা। বুড়ো রাজা আবার বিয়ে করতে যাচ্ছে এক কচি বাচ্চা মেয়েকে। তাতেও টাকার ছেড়াদ্দ হবে। উৎকট শখে রাজা কিনছেন দামি দামি ক্যামেরা। নিরন্ন শীর্ণ প্রজাদের ছবি তোলাতেই তার আমোদ। শুনলাম মানা ঘরে এখন ন্যাংটা মাগিদের ছবি আঁকা হচ্ছে। অনাচার ব্যভিচারে তুমি সায় দিয়ে যাচ্ছ। তুমি আমার ওপর লেকচার ঝাড়তে এসেছো কৈলাস? রাজরাজরাদের জীবনযাত্রার ধরন ধারণ পাল্টাবার আমি কে? তুমি পারতে সিংহাসনে যেই বসুক সেই বিলাসিতায় গা ভাসাবে। তোমার নবদ্বীপ চন্দ্র এলেও অন্যথা হতো না। মূর্খেরা বেশি বিলাসী হয়। তবু আমি বলবো, মহারাজ বীরচন্দ্র মাণিক্য একেবারে স্বৈরাচারী নন। অন্যদের পরামর্শ গ্রহণ করেন, প্রজাদের অযথা পীড়ন করেন না। তিনি মদ স্পর্শ করেন না। মদ না ছুলেই চরিত্র শুদ্ধ হয়ে গেল? আমি তো দেখেছি অনেক মদ্যপাই বরং উদার হয়। কলকাতার কাগজে তোমার সম্বন্ধে কি বেরিয়েছে তুমি জানো? ত্রিপুরায় এখনো সতীদাহ হয়। গত মাসেই উদয়পুরের কাছে এরকম 2টি ঘটনা একই দিনে ঘটেছে। তুমি রাজার একান্ত সচিব, এ রাজ্যের অতি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হয়েও বর্বর প্রথা নিবারণ করতে পারোনি। ছি 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 ছি! তুমি ইয়ং বেঙ্গলের বংশধর হয়েও এটা সহ্য করে যাচ্ছ। ত্রিপুরা তোমার দেশ, আমার দেশ নয়। আমি বহিরাগত। এখানকার এই সব কুপ্রথা দূর করবার জন্য তুমি কতখানি চেষ্টা করেছিলে? কোন সামাজিক আন্দোলন চালিয়েছ? এই সেদিন পর্যন্ত এখানে কৃতদাস প্রথা চালু ছিল। এখান থেকে ভারতের বহু জায়গায় দাস দাসী চালান যেত। তোমরা তো সেসব জেনে শুনেও মুখ বুজে থেকেছ। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে কৃতদাস প্রথা বন্ধ করার আইন জারি করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি গর্ব করে বলতে পারি আমার চেষ্টাতেই সেটা বন্ধ হয়েছে। সতীদাহ বন্ধ করার জন্যেও আমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহারাজ এখনো মানতে চাইছে না, ধর্মীয় প্রথা বলে ভয় পাচ্ছেন। কিন্তু ভবিষ্যতে আমি সফল হবই, এই তোমাকে বলে রাখলাম। কলকাতার কাগজে যা খুশি লিখুক, আমার কিচ্ছু যায় আসে না। এরপর একটু থেমে নিজেকে সংযত করে রাধারমণ আবার শান্তভাবে বললেন, বেলা অনেক হয়েছে, এখন থাক ওসব কথা। কৈলাস, তুমি কি শুধু আমাকে ধমকাতেই এখানে এসেছো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? রাধারমণের এই প্রশ্ন শুনে কৈলাসের অভিব্যক্তি বদলে গেল। ধারালোভাবে হেসে বললেন, এসেছি তোমার ওই বেয়ারের রাজার বিয়েটা বন্ধ করতে। বীরচন্দ্র মাণিক্যকে আমি জেল খাটাবো। এ কি বলছে কৈলাস? ত্রিপুরেশ্বর মহারাজ বীরচন্দ্র মাণিক্যকে জেল খাটাবে সে? একদিন রাজার বিরুদ্ধাচরণ করে কোনো মতে ত্রিপুরা থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল নিজে।
সে আজ ফিরে এসে কিসের জোরে এত বড় কথা বলছে? বীরচন্দ্রের বিয়ে বন্ধ করায় কি স্বার্থ জড়িয়ে আছে কৈলাসের? মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, অনঙ্গ মোহিনী গার্গীহর চট্টোপাধ্যায়, রাধা কিশোর স্পন্দন দাস, শশীভূষণ রূপান দাশগুপ্ত, নরেন প্রসূন দাস, রাধারমণ সৌনক সান্যাল, কৈলাস বিকি দাস, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।